মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। প্লাটিনাম জুবলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বেগম জিয়ার হাটে বসানো হলো পেসমেকার, আছেন পর্যবেক্ষণে। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, নেমে দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। পণ্য রফতানি বাড়িয়ে আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। সমুদ্রে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ, ব্যবসা ছাড়িয়েছে বিলিয়ন ডলার। বছরের সাশ্রয় 20,000 কোটি টাকা। দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। আর গণমানুষের সমর্থন ভালোবাসার কারণেই বারবার আঘাতেও ঐক্যে ফাটল ধরেনি দলের। রোববার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় একথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। জাতীয় সঙ্গীত গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পায়রা অবমুক্ত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুভ 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 দিন। এরপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে উপস্থিত হাজারো নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। অনুষ্ঠান শুরু হলে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত শিল্পীদের পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের গীতি নৃত্য। মঞ্চে বসে সেসব আয়োজন দেখেন সরকার প্রধান। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ। রোববার বিকেল 5টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণমানুষের দল বলেই বারবার চেষ্টায়ও ভাঙন ধরেনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির। দলছুটদের জন্য খানিকটা আক্ষেপও করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানান, মানুষের আস্থা বিশ্বাস রয়েছে বলেই বারবার দেশ সেবার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুখী সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গে এগিয়ে যেতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্বের আসনে বাংলাদেশ আওয়ামী লীগ। আর আগামীতেও দলটি বাংলাদেশকে এগিয়ে নেবে সম্ভাবনার পথে।
ক্ষমতাসীন দলের প্লাটিনাম জয়ন্তীতে এমন চাওয়ার কথা তুলে ধরলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। একই রকম প্রত্যাশা বিদেশি কূটনৈতিকদেরও। সংগ্রাম, সংকল্প, সতত শপথে জনগণের সাথে গৌরবময় পথ চলার ৭৫ বছরে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাঁকজমক আর উৎসবের আবহে তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের প্রতিনিধিরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্লাটিনাম জয়ন্তীর আলোচনা। সকাল থেকে নানা প্রান্ত থেকে দল বেঁধে আসতে থাকেন কর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগান মিছিলে উঠে আসে দলের সুদীর্ঘ লড়াই আর অগ্রযাত্রার কথা। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতায় উপস্থিত হন বিরোধী দল জাতীয় পার্টি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতিরাষ্ট্র গঠনে আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া থেকে শুরু করে বাংলাদেশের এগিয়ে চলায় দলটির অবদান উঠে আসে তাদের ভাষ্যে। জানান আগামীর প্রত্যাশার কথাও। জাতির প্রত্যাশা অনেক, কারণ এই আওয়ামী লীগ অনেক দিয়েছে। আশা করি এই সাফল্যকে ধারণ করে আওয়ামী লীগ বর্তমানের সংকট মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাযথ ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করেছে, তেমনি হয় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সে একই ভূমিকা পালন করবে। ন্যায্য আন্দোলনে সবসময় তারা জনগণের পাশে থাকবেন এবং দুস্থ মানুষের সেবায় সবসময় যারা ছিলেন ওই ঐতিহ্য তারা সামনের দিকে বজায় রাখবেন। উপস্থিত বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা বাণীতেও সিক্ত হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী আর টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ। In Russia, we highly appreciate the policy which is run by Awami League. I hope them, inshallah, all the progress and under the visionary leadership of Bangabandhu Konna Sheikh Hasina. বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র ভেদ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে গণমানুষের দল আওয়ামী লীগ। 15ই আগস্ট, 21শে আগস্টের যারা মাস্টার মাইন্ড, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, মুক্তির পথ দেখানো আওয়ামী লীগের হাত ধরেই পূরণ হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। আমাদের মুক্তিযুদ্ধের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী শক্তিরা শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগ ও গোটা বাঙালি জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সামরিক শাসকরা বারবার হত্যা চেষ্টা করলেও দমে যাননি শেখ হাসিনা। তার নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়নের মহাযাত্রা। সভায় আওয়ামী লীগের 25 প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদের স্বৈরতান্ত্রিক শাসন, যে শাসন না হলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত, সেই সামরিক শাসকেরা তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রসরমানতা, সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নানানভাবে শেখ হাসিনাকে নয়, শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে তথা বাংলাদেশ বাঙালিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, বিপদগামী করার জন্য চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে 24 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। বেগম জিয়ার হৃদযন্ত্রে পাওয়া 3টি ব্লকের একটিতে আগেই রিং পরানো হয়েছিল। ডক্টর জাহিদ হোসেন অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন দিতে অপারগতা জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকরা। রোববার দুপুরের পরে শুরু হওয়া এই অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যার পর। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা পেসমেকারটি স্থাপন করেন।
রাতে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে জানান, সফলভাবে অস্ত্রোপচার শেষ হলেও 24 ঘন্টার আগে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়া এখনও সিসিইউতে আছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, এর আগে তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছিল, যার একটিতে রিং পরানো আছে। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। বিএনপি চেয়ারপারসন গভীর রাতে অসুস্থ হওয়ার পর অ্যাম্বুলেন্স ও ইনজেকশন সহযোগিতা চাইলে তার বাসার পাশে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি বলেও অভিযোগ করেন ডাক্তার জাহিদ। আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, এবং 2 অ্যাম্পল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে, বাট কারণ তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না। গত শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত 3টার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি নেত্রীকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া ও মাহফিলে অংশ নিয়ে দলীয় প্রধানের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখের চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবাদাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। সফরে বাংলাদেশ নয়, ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে, পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি চলছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছে এই বার্তা। বলছে 2021-22 অর্থ বছরে 1417 কোটি 84 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি কমে 2023-24-এ দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। ভারতে রফতানি বাড়িয়ে ঘাটতি আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত। অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি করে বাংলাদেশ, আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি। ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ। ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশে 1615 কোটি 63 লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে দেশটি, যা 2022-23 অর্থ বছরে 24.39% কমে নামে 1221 কোটি 59 লাখ ডলারে। আর 2023-24 অর্থ বছরে আরও 9.45% কমে নামে 1106 কোটি 12 লাখ ডলারে। অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি 200 কোটি ডলার ছাড়িয়ে যায়। অবশ্য 2023-24 অর্থ বছরে যুদ্ধ বিঘ্নিত বৈশ্বিক পরিস্থিতিতে খানিকটা ছন্দপতন ঘটে। রফতানি দ্বারা 184 কোটি 46 লাখ ডলারে।
অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বারতা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। 2021-22 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল 1417 কোটি 84 লাখ ডলার। পরের বছর তা কমে দাঁড়ায় 1000 কোটি ডলারের কিছু বেশি। আর 2023-24-এ তা কমে দাঁড়ায় 921 কোটি ডলারে। এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে। এই ভলিউমটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল। আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে। ইট ডাজ নট মিন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য, ব্যালেন্স অফ ট্রেড, এইটাতে আমরা বেটার হয়েছে তা না। আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর। তথ্য বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকার শীর্ষে রয়েছে তুলা, জ্বালানি তেল, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ, রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি। অন্যদিকে ভারতে রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক, সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের বাণিজ্য এখন $1 বিলিয়ন অতিক্রম করে যাচ্ছে। আইন অনুযায়ী দেশীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয় বছরে যেমন 20,000 কোটি টাকার বেশি সাশ্রয় হচ্ছে, তেমনি 70% নাবিক বাংলাদেশি হওয়ার বাধ্যবাধকতা থাকায় বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। তবে দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় এমবি বাংলার দূত নামের জাহাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের। 51 বছর পর এসে বাংলাদেশে এখন 101টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর বেসরকারি মালিকানায় অ্যাটলাস শিপিং 1978 সালে এমবি আল সালমা নামের জাহাজ দিয়ে সমুদ্র পরিবহন বাণিজ্য শুরু করে। বেসরকারি খাতে জাহাজের সংখ্যা এখন 94টি। এর মধ্যে 2019 সালের পর বাংলাদেশের শিল্প গ্রুপগুলো অন্তত 80টি জাহাজ কিনেছে। $6 বিলিয়ন এখন আমাদের ইনকাম হচ্ছে। আমরা যদি সেটাকে 10 বিলিয়নে নিয়ে যেতে পারি, আমাদের শিপিং সেক্টরে যে পরিমাণের আউটফ্লো ডলারের ঠিক সম পরিমাণের ইনফ্লো আমরা অর্জন করতে পেরে যাব। তার মানে আমরা নেট ব্যালেন্সে চলে এসেছি। জাহাজের ক্ষেত্রে আমাদের আর কোনো রকম ফরেন কারেন্সি খরচ হবে না। আগে প্রতি বছর শুধুমাত্র পণ্য আনা নেওয়ার কাজে জাহাজ ভাড়া হিসেবে লাখ লাখ ডলার চলে যেত বিদেশি জাহাজ মালিকদের কাছে। এখন দেশি জাহাজের সংখ্যা বাড়ায় এক্ষেত্রে বছরে সাশ্রয় হচ্ছে 20,000 কোটি টাকার বেশি। একটা জাহাজের সাথে বিভিন্ন ধরনের ক্লাস্টার জড়িত, তো যত বেশি জাহাজের মালিকানা হবে তত সমস্ত লাইনে আসলে আমাদের আস্তে আস্তে সক্ষমতা, দক্ষতা এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাংলাদেশি মালিকানাধীন অধিকাংশ জাহাজেই বর্তমানে বাংলাদেশি নাবিক এবং অন্যান্য ক্রুরা কাজের সুযোগ পাওয়ায় এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিটি জাহাজে ন্যূনতম 70% জনবল রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অবস্থায় প্রতিটি জাহাজে এক এক যাত্রায় সর্বনিম্ন 22 জন থেকে শুরু করে সর্বোচ্চ 45 জন পর্যন্ত বাংলাদেশি নাবিক কাজ করার সুযোগ পাচ্ছে। তবে এই চাহিদা ক্রমশ বাড়তে থাকায় প্রয়োজন হয়ে পড়েছে দক্ষ নাবিক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের। এটার জন্য অনেক বেশি ট্রেনিং সেন্টার দরকার, অনেক বেশি ট্রেনিং প্রোগ্রাম দরকার, মোটিভেট যারা আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমাদের জাহাজ যখন বৃদ্ধি হবে, আমাদের নাবিক, অফিসার, ইঞ্জিনিয়ার সবার চাকরি হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজের মধ্যে সিমেন্ট ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহা, খাদ্যপণ্য বহনকারী বাল্ক জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা বর্তমানে 78টি। এছাড়া কন্টেনারবাহী জাহাজ রয়েছে 8টি। বাকি জাহাজগুলোর মধ্যে 7টি ওয়েল ট্যাঙ্কার, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 3টি এলপিজি বহনকারী জাহাজ। বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্য এখন লাখ কিংবা কোটি টাকা নয়, মিলিয়ন ছাড়িয়ে এখন $1 বিলিয়ন পৌঁছেছে এই সমুদ্র পরিবহন বাণিজ্য। আর এখন শততম জাহাজের মালিক বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। পৃথিবীর বিভিন্ন বন্দরে ফিরছে বাংলাদেশি এসব পতাকাবাহী জাহাজ। গভীর সমুদ্র থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা ছাড়া মিয়ানমারের সঙ্গে আর কোনো সমস্যা নেই জানিয়ে কোনো উস্কানিতে পা দেওয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
রোববার দায়িত্ব গ্রহণ করে সেনাপ্রধান জানান, বাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 3 বছরের নেতৃত্ব শেষে বিদায় নিচ্ছেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পূর্ণ সামরিক রীতি অনুযায়ী তাকে ফুলেল সজ্জিত গাড়িতে রশি টেনে পার করে দেওয়া হয় সেনা সদর। বিদায় জানানোর আগে আগামী 3 বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। রোববার দুপুরে সেনা সদরে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গণভবন থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। জানান, একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনে সেনাবাহিনী কাজ করে যাবে। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। মিয়ানমারের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কোনো উস্কানিতে পা দেবে না বাহিনী। কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। পরে বিকেলে বঙ্গভবনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগোচ্ছে ভারত। শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এমন বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন, পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। মহাপরিকল্পনার উদ্যোগ নিয়ে পানি না দিলে শুষ্ক মৌসুমে তা কোনো কাজেই আসবে না। তাদের মতে, পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের যে একতরফা নীতি, তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভর্তুকি কমানোর নামে সরকার জনগণের কাঁধে বিদ্যুতের দাম বৃদ্ধির খড়গ ফেলছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির বাজেট আলোচনায় এমন অভিযোগ তুলে ধরেন ক্যাবসহ জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের দাবি, লুটপাটের নীতির কারণেই নেই দূরদর্শী কোনো কৌশল। দাম বাড়ানোর পরও মিলছে না নিরবিচ্ছিন্ন সরবরাহ। দেশীয় উৎসের ব্যবহার বাড়ানোর সঙ্গে জ্বালানি সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন তারা।
জ্বালানি খাতে ভর্তুকি কমানোর চাপ পড়ছে ভোক্তাদের ওপর। দাম বাড়ছে গ্যাস বিদ্যুতের। ভর্তুকি কমানোর নামে বিদ্যুৎ বিল বাড়ানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে এমন দাবি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। রোববার বাজেটোত্তর এক আলোচনা সভায় এলএনজি আমদানি কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংস্থাটি। গভর্নমেন্ট যেভাবে সাবসিডি ম্যানেজ করতে যাচ্ছে, দিস ইজ নট এ সাস্টেইনেবল সলিউশন। আমরা কম্পিটিটিভ প্রাইসে আমাদের পাওয়ার এনার্জি পাচ্ছি না। একদিকে ভর্তুকি কমছে না, আর একদিকে বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য মাথায় রাখা হচ্ছে, এবং আর একদিকে বিপিসি বর্ধিত মূল্যে মুনাফা করে প্রাইস সেট করছে। এই সময় জ্বালানি খাতের কঠোর সমালোচনা করে বিশ্লেষকরাও বলেন, জ্বালানি খাতকে টেকসই করতে দূর করতে হবে লুটপাট ও দুর্নীতির বাধা। বিদ্যুতের মূল্য নির্ধারণে ভোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিও তোলেন তারা। জ্বালানি খাতে বিপিসির করাপশনের কথা কে না জানে? আমি জ্বালানি জাস্টিস পাচ্ছি। মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে? প্রাইসিং এর ক্ষেত্রে রেগুলেটরকে ফিরিয়ে আনতে হবে এবং পুরো ভালোভাবে রেগুলেটরকে শক্তিশালী করতে হবে। তবে সব দাবি উড়িয়ে দিয়ে পাওয়ার সেলের মহাপরিচালক দেন ট্রান্সপোর্ট, অবকাঠামো থেকে শুরু করে নানা খাতের ব্যয়ের হিসাব। দাবি করেন চেষ্টার কোনো ত্রুটি নেই সংস্থাটির। আমরা যখন 3000-4000 মেগাওয়াটের এলওআই দিয়ে চুক্তি স্বাক্ষর করি, আমাদের ইন্টেনশনের ঘাটতিটা কোথায় বল? যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা শত চেষ্টা করে কিন্তু যে দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। এ সময় সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদও অভিযোগ করেন সরকারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে। দেন প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। আমরা 2030-এর পরে যখন আমাদের দেশীয় গ্যাস থাকবে না, 100% এলএনজি আনতে হবে, তখন আনার মতো সেই অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। সেমিনারে আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বক্তারা। এই এনার্জি ট্রান্সফরমেশনে কি করে এনার্জি জাস্টিস এনশিওর হচ্ছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু চালুর 2 বছর পার হলেও বরিশালে কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে উঠছে না। আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে ব্যবসার বিস্তার ঘটছে না বলে অভিযোগ বিনিয়োগকারীদের। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্টরা। আর দ্রুত সবার সমন্বয়ে বরিশালকে ব্যবসা বান্ধব জোন হিসেবে গড়ে তুলতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে বরিশালে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ব্যবসা খাতে। বিসিক সহ বিভাগের 6 জেলার বিভিন্ন জায়গায় নামি দামি বিভিন্ন কোম্পানি জমি কিনে রাখলেও শুরু করেননি ব্যবসায়িক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঋণ না পাওয়া, সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র দিতে গড়িমসি সহ আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে চাইলেও ব্যবসা করতে পারছেন না তারা। সবার সমন্বয় ছাড়া ব্যবসা বান্ধব বরিশাল গড়া অসম্ভব বলেও দাবি তাদের। যখনই একটা ইন্ডাস্ট্রি করতে আসবে তখনই একটা অনাপত্তির একটা বিষয় থাকে। তো এইগুলি যখন মানুষে শুনে যে এইগুলি একটা বড় একটা বিড়ম্বনা, তখন কিন্তু আসলে এন্টারপ্রেনাররা আসতে চায় না। বরিশাল চেম্বার অব কমার্সের তথ্য মতে বিভাগের 6 জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 1000-এর ওপর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে গার্মেন্টস সহ প্রায় 3 শতাধিক প্রতিষ্ঠান। ক্যাব বলছে সরকারি বিভিন্ন অফিসের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে দক্ষিণাঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ অস্বীকার করে সর্বোচ্চ সহায়তার কথা জানান সংশ্লিষ্টরা। লাইসেন্সের ব্যাপারে যে সহজীকরণের যে প্রক্রিয়াটি, এটি যদি সহজীকরণ না করা যায় তাহলে ব্যবসায়ীরা যথাযথভাবে কাজ করতে পারবে না। এই অভিযোগটা মোটামুটি ভিত্তিহীন। সোনালী ব্যাংক তো তার ব্যবসার উপরে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার লোন দিয়ে থাকে, সেটা দেয়া সম্ভব আর কি।
তাদের যদি ব্যবসা থাকে। বরিশালকে ব্যবসা বান্ধব জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কেউ যদি কোনো নতুন ব্যবসার উদ্যোগ নেয় বা কোনো বিনিয়োগ করতেছে, আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কাজগুলো করার জন্য করে থাকি। বরিশালে মোট 3টি চেম্বার অব কমার্স রয়েছে। এসব প্রতিষ্ঠানের সাথে প্রায় 1000 ব্যবসায়ী জড়িত। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। শীঘ্রই দেশীয় ওয়েবসাইটগুলোর সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বিমসটেক আয়োজিত সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। Now we are thinking to replace this traditional government websites or mobile applications or search engines with this GBrain AI tool. We have already finalized our Personal Data Protection Act. This Personal Data Protection Act is going to be very liberal, civil nature of law and very futuristic. লাগছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। ঢাকার ইতালি দূতাবাসে আটকা পড়ে আছে 20,000 বাংলাদেশের পাসপোর্ট। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে নেওয়া হয়েছে। অনেকের পারমিটের মেয়াদও শেষ হয়েছে। বাইরা সভাপতি বলছেন, সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। প্রতিমন্ত্রী জানালেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে ঢাকার ইতালি দূতাবাসকে। কারণ হিসেবে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের দাবি, জমা পড়া অন্তত 20% ওয়ার্ক পারমিটই নকল। মার্জিয়া মোমোর রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। ভূমধ্যসাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রমবাজারটি। ফ্লুসি ডিক্রি এর আওতায় বাংলাদেশ থেকে মোট 30,850 জন কর্মী নিয়োগের কথা। স্থানীয় প্রশাসনে যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার VFS এর দ্বারে। জমা দিয়েছে 2023 সালের আগস্টে। ওই দেশে টাকা নিয়ে আটকে রাখছে দালাল, এই দেশে তো পাসপোর্ট আনতে পারতাছি না। এদিকে নির্বাচিত কর্মীরা ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে শ্রমবাজারটিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা বাইরা সভাপতির। ভিসা সংগ্রহ করতেই তো আমাদের 12টা বাজে, তারপরে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই কান্ট্রির ভিসা করতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইতালি যেতে পারে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের 20%ই জাল হওয়ায় সময় লাগছে। This is wrong and this is something that the Italian government is determined to stop. ইতালিতে প্রায় 1,45,000 নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন, অনিবন্ধিত আরও 2 লাখ। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশ থেকে 13 জন চিকিৎসককে মালদ্বীপ পাঠাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বোয়েসেলের মাধ্যমে মালদ্বীপে 2 বছরের চুক্তিতে চিকিৎসা সেবার কাজে যাচ্ছেন তারা। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে মালদ্বীপগামী চিকিৎসকদের সেন্ড অফ প্রোগ্রামে একথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। চিকিৎসা সেবার মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা ও বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য চিকিৎসকদের অনুরোধ করেন বোয়েসেল কর্মকর্তারা। সোমবার সকাল 9টা 5 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে,
আপনারা দয়া করে রেমিটেন্স আকারে আপনাদের অর্থ প্রেরণ করবেন। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যখন আপনার অর্থ আসবে সেটি রেমিটেন্স, আর হুন্ডি করে যদি পাঠান সেটি হলো অনৈতিক অবৈধভাবে দেশে পাঠানো, এটা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখবে না। আপনি আজকে মালদ্বীপে আছেন, ওখানে যদি পারফরমেন্স ভালো করেন আপনি অন্য জায়গায় যেতে পারবেন। সুতরাং এই মালদ্বীপ ডেস্টিনেশন যে আপনার শেষ ডেস্টিনেশন এটি আপনাকে বিবেচনা করলে হবে না। এই অভিজ্ঞতা নিয়ে আপনাকে অন্য অন্য জায়গায়ও যাওয়ার সুযোগগুলো নিতে হবে। চলতি মাসের প্রথম 21 দিনে দেশের রেমিটেন্স এসেছে 191 কোটি 43 লাখ 70 হাজার মার্কিন ডলার টাকার অঙ্কে, যার পরিমাণ 22,347 কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে দেশের প্রবাসী আয়ে ছড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে গেল মে মাসে 2020 সালের পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল। গড়ে মে মাসের প্রথম 21 দিনে এর পরিমাণ ছিল 150 কোটি ডলারের বেশি। তার আগে এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম 21 দিনে দেশের রেমিটেন্স এসেছিল যথাক্রমে 135 কোটি 87 লাখ, 135 কোটি 3 লাখ, 150 কোটি 36 লাখ ও 142 কোটি 59 লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসে অনেক বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝালকাঠির 1100 হেক্টরের বেশি জমির সবজি নষ্ট হয়েছে। বর্তমানে জেলার বেশিরভাগ বাজারে দেখা দিয়েছে সংকট। জেলার বাইরে থেকে আনা সবজির দামও অনেক বেশি। আর কোনো সহযোগিতা না পেয়ে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্তরা। তবে প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। পলাশরার পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত ফসলি জমি, প্রায় 1 মাসেও শুকায়নি ক্ষতচিহ্ন, নষ্ট হয়ে গেছে ক্ষেতের সবজি। কৃষি বিভাগের তথ্য মতে রেমালের আঘাতে ঝালকাঠির 3,325 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 1162 হেক্টর জমির সবজি। এ কারণে বর্তমানে জেলার বেশিরভাগ বাজারে দেখা দিয়েছে সবজি সংকট। অন্য জেলা থেকে সবজি আনা হলেও দাম চড়া। সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে জেলাবাসীকে। কোনো সহযোগিতা না পেয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্তরা। 2 থেকে 3 লক্ষ টাকা আমি লোন তুলছি। লোন আমি কিভাবে পরিশোধ করবো তা বলার মতো ভাষা নাই। আমরা অনেক কষ্টের ভিতরে আছি এবং আমাদের বাড়ি ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় আমাদের তরি তরকারি সব নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের পরে সবকিছুই অস্বাভাবিক। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। ক্ষতিগ্রস্ত যারা কৃষক কিষানি তাদেরকে সহায়তা কার্যক্রম আসলে আমরা তাদের মাঝে কিন্তু এই কার্যক্রম কিন্তু আমরা দিতে সক্ষম হব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রেমালে প্রায় 23.5 কোটি 71 লাখ টাকা মূল্যের সবজি নষ্ট হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 500 কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। রোববার দুপুরে আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদারের কাছে আনারসগুলো হস্তান্তর করেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ডক্টর দীপক বৈদ্য। এ সময় চট্টগ্রামের সহকারী ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফ-এর 42 ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমার সহ 2 দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 100টি কার্টনে কুইন জাতের 600 পিস আনারস উপহার দেওয়া হয়। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। অজিদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য টিম ইন্ডিয়ার। বাঁচা মরার ম্যাচে বড় জয়ের পাশাপাশি নিট রান রেটে এগিয়ে যাওয়ার লক্ষ্য অজিদের। ড্যারেন স্যামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এ যেন সেমিফাইনালের আগেই আরেক সেমিফাইনাল। ভারত অস্ট্রেলিয়া বিগ ম্যাচ যেন মনে করিয়ে দিচ্ছে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা। ভারতের অপ্রতিরোধ্য যাত্রা থেমেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার ফাইনাল নয়, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নেয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেখা হচ্ছে দু দলের। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে জয় প্রয়োজন দু দলেরই, তাই মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের অবিস্মরণীয় জয়ে ওলটপালট গ্রুপ 1-এর পয়েন্ট টেবিল। সেমিফাইনালের দরজা এখন খোলা আছে সবার জন্যই। তবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সুতোয় ঝুলে আছে টাইগারদের সেমির ভাগ্য। 2
2 জয় ও নেট রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ভারত। তবে হারলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাদের সেমিফাইনালের স্বপ্ন। তাই ছাড় দিতে নারাজ রোহিত শর্মার দল। বুমরা, কুলদীপ যাদবদের দুর্দান্ত ফর্মের সঙ্গে শক্তিশালী ব্যাটিং লাইন আপের পরও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হয় স্বস্তিতে থাকতে পারছে না টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বাঁচা মরার। 2021 সালের চ্যাম্পিয়নরা হারলে কিছুটা আশা টিকে থাকবে তাদের। তখন তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে জানে অজিরা, তাই স্বপ্ন বুনছেন অধিনায়ক মিচেল মার্শ। টানা 2 হ্যাট্রিকে অধিনায়কের বড় আস্থা প্যাট কামিন্স। ওয়ার্নারদের ফর্মও আশা যোগাচ্ছে অজিদের। তাই ভারতকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে চায় অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টি-20তে মুখোমুখি হয়েছে মোট 31 বার। এর মধ্যে 19টি জয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয় 11 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। 1 বছরের বেশি সময় পর টাইগ্রেস স্কোয়াডে ফিরেছেন 2 সিনিয়র ক্যাম্পেইনার রুমান আহমদ ও জাহানারা আলম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইসমা তানজিম আর সাবেকুন নাহার জেসমিন। বাদ পড়েছেন পিঙ্কি জুনিয়র, ফারিহা তৃষ্ণা, সোহানা মুস্তারি আর ফাহিমা খাতুন। সময় কতই না দ্রুত বদলায়, সঙ্গে প্রেক্ষাপটও। দল থেকে বাদ পড়ার হতাশা থেকে গেল বছরের আগস্টে ক্রিকেটকে গুড বাই বলতে চেয়েছিলেন অলরাউন্ডার রুমান আহমেদ। তবে নতুন ম্যানেজমেন্ট, ধৈর্যের ফল আর সবশেষ ডিপিএল এর পারফরমেন্সে আবারও জাতীয় দলের দরজা খুলেছে রুমানার। 16 মাস পর ফিরেছেন টাইগ্রেস স্কোয়াডে। শুধু রুমানাই নন, ভাগ্য খুলেছে অভিজ্ঞ পেসার জাহানারা আলমেরও। এশিয়া কাপের বহরের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন তিনিও। এই 2 সিনিয়র ক্যাম্পেইনার ছাড়া 15 সদস্যের স্কোয়াডে আনক্যাপড 2 জন, ইসমা তানজিম আর সাবেকুন নাহার জেসমিন। বাদ পিঙ্কি জুনিয়র, ফারিহা তৃষ্ণা, সোবহানা মুস্তারি আর ফাহিমা খাতুন। রুমানা এবং জাহানারার ব্যাপারে একটা জিনিস বলবো যে ওরা একটা বছর, অলমোস্ট 1 বছর টিমের বাইরে ছিল। যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে, ওমেন্স ক্রিকেটে বেসিক্যালি আসলে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি খুব কম ঢাকা ছাড়া। তো ওরা যে এই লেভেলে ফিটনেসটা ধরে রেখেছে এবং ওদের পারফরমেন্সটা যে এই টিমে দিয়ে করেছে দারুণ। এটা সত্যি কথা একটা বিশাল ব্যাপার ওদের দুজনের জন্য, প্লাস আমাদের জন্য। ওদের এক্সপিরিয়েন্সটা তো আমাদের জন্য সেরকম একটা অ্যাডভান্টেজ দিবে। আমরা একটা খুব সুন্দর একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করেছি এবং এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্ট এবং ইয়াং সব কিছু ইউথ মিলে একটা খুব সুন্দর একটা ব্যালেন্স সেট করার চেষ্টা করেছি। হিসেব বলছে এশিয়া কাপ দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগ্রেসরা। তাই তো এই দলটাই হবে মোটামুটি বিশ্বকাপের দল, যাদের কাছে ইতিবাচক পারফরমেন্সের প্রত্যাশা ম্যানেজমেন্টের। এশিয়া কাপে আমাদের সম্ভাবনা, দারুণ সম্ভাবনা আছে। সে মাটিতে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এর আগে আমাদের একটাই মাত্র কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট আছে, যেটা হচ্ছে কি আপনার এশিয়া কাপ। এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে বি গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর থাইল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের জন্য 2রা জুলাই থেকে বিকেএসপিতে শুরু হবে টাইগ্রেসদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ। অবশেষে গলছে বরফ। 17 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ভারত। আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচির অনুমোদন দিয়েছে আইসিসি, যেখানে সেমিফাইনাল, ফাইনাল সহ ভারতের সব ম্যাচে রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি বিসিসিআই। আরও একবার বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ধূলিসাৎ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপের চলমান সুপার 8 রাউন্ডে দর্শক হয়ে থাকতে হচ্ছে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তানকে। দল নির্বাচন, অধিনায়কত্ব, পারফরম্যান্স নিয়ে সমালোচনা পেছনে ফেলে সামনে তাকানোর চেষ্টায় পিসিবি। আপাতত পূর্ণ মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগামী বছর এই আইসিসি ইভেন্ট হওয়ার কথা তাদের দেশেই। যদিও ভারত দল পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে কিনা তা নিয়ে শুরু থেকেই কনফিউশন রয়েছে। গেল 16 বছরে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি ভারতীয়রা। গত বছর এশিয়া কাপের হোস্ট পাকিস্তান হলেও কেবল ভারতের যাওয়াতেই হাইব্রিড মডেলে আয়োজন করতে হয় আসরটি, যেখানে অন্য ম্যাচগুলো পাকিস্তানে হলেও শুধু ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।
তবে এবার বেশ নাছোড়বান্দা পিসিবি, পুরো আয়োজন নিজেদের দেশেই করতে চায় তারা। বিসিসিআইকে রাজি করানোর ব্যাপারেও আশাবাদী মহসিন নাকভির বোর্ড। দেশটির গণমাধ্যমের দাবি, ভারতীয় বোর্ড নাকি এবার বেশ নমনীয়, আর সেটা হলে দীর্ঘদিনের বৈরিতা ভুলে প্রতিবেশী দেশটিতে আগামী বছরই ম্যাচ খেলবে ইন্ডিয়া। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচির অনুমোদন দিয়েছে আইসিসি। 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা সব ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালের পাশাপাশি গ্রুপ পর্বে ভারতের ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রেখে আইসিসিতে যে সূচি পাঠিয়েছিল পিসিবি, তার অ্যাপ্রুভালও পেয়েছে তারা। ইতোমধ্যে জোরে সোরে গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান বোর্ড। স্টেডিয়াম পরিদর্শন করে ওয়ার্কারদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কোনোভাবে হাতছাড়া করতে চায় না পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। প্লাটিনাম জুবলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির, দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বেগম জিয়ার হাটে বসানো হলো পেসমেকার, আছেন পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, নেমে দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। পণ্য রফতানি বাড়িয়ে আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। সমুদ্রে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ, ব্যবসা ছাড়িয়ে বিলিয়ন ডলার, বছরে সাশ্রয় 20,000 কোটি টাকা। দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের পরামর্শ। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময় এবং সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।